ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং চলমান ঘটনাবলী সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে আলোচনায় যোগ দেন যেদিন যে বিষয়ে আমরা আলোচনা করি সেই বিষয়ের বিশেষজ্ঞ একজন। আজ আমরা আলোচনা করব রাজনীতি নিয়ে। বিশেষ করে রাজনীতির যে অংশটি এখন বেশি আলোচনা হচ্ছে সেটি হলো দুদিন আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফর করতে এসে সেখানে একটি টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে এবং খেলাফতপন্থীদের উত্থানে তারা উদ্বিগ্ন। এই একটি বিষয় নিয়ে আমাদের দেশে দুটি পক্ষের মধ্যে দু ধরনের আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি আমাদের যে বড় একটি রাজনৈতিক দল বিএনপি, তারা অনেকদিন যাবতই যথাসম্ভব দ্রুত নির্বাচন দাবি করে আসছিল। সেই দাবি তারা এখনো করে যাচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবিতে সুস্পষ্টভাবে কোনো রকম কিছু বলছে না। একবার বলছে কম সংস্কার হলে এই চলতি বছরের মধ্যে নির্বাচন, বেশি সংস্কার হলে আগামী বছর নির্বাচন। এখন কম সংস্কার আর বেশি সংস্কার এগুলি নিয়েও নানান সময় নানান রকমের ধোঁয়াশা দেখা দিচ্ছে। তো এই দুটি বিষয় নিয়েই আমরা আমাদের আজকের বিষয় ঠিক করেছি, আওয়ামী লীগের আশা, বিএনপির হতাশা। আর এ বিষয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, যিনি একাধিকবার সংসদ সদস্য ছিলেন। মেজর আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা টাইমসের এই টক শোতে। তো আপনি শুনছিলেন আমাদের আলোচনার বিষয় যে এই উদ্বেগ আওয়ামী লীগকে যে আশাবাদী করে তুলছে, এর পেছনে যৌক্তিক কোনো কারণ আপনি দেখেন কি, বা আওয়ামী লীগ আশাবাদী হওয়ার যৌক্তিক কারণ দেখেন কিনা? একজনের উদ্বেগের কারণে আওয়ামী লীগ আশাবাদী হয়ে ওঠা, এটিকে আপনি কিভাবে দেখেন আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টির ব্যাপারে আমি আসলে অভিজ্ঞ অনভিজ্ঞ মানে কি বলবো না, কারণ কারো হতাশা কারো আশা এটা তো আমি বলতে পারবো না। এটা আওয়ামী লীগের আশাই বা কি বা বিএনপি হতাশা হওয়ার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। তো আপনি যে কথাটা বলছেন তুলসী গ্যাবার্ডের কথা, যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান এই অবস্থার এই ক্রান্তিকালে, যেখানে আমরা একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে মিলে একটা শান্তি শৃঙ্খলা এবং একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা আমরা তৈরি করতে চাচ্ছি, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আগাতে চাচ্ছি, যেখানে ভারত আমাদের একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে আজকে। যে কোনো কারণে হোক, যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে হোক, ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে এবং বর্তমানে শেখ হাসিনাও বাংলাদেশের জনগণের একটা প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে গেছে। সেখানে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিচ্ছে এবং সেই সঙ্গে ভারতের মাটিতে এসে তুলসী গ্যাবার্ডের মতো একজন সানু কূটনীতিক যখন এই কথাগুলো বলেন, তখন এটা আমাদের জন্য অশনি সংকেত বলে মনে হয়। কারণ তুলসী গ্যাবার্ডের যে যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, সে কিন্তু কট্টর ইসলাম বিরোধী একজন ব্যক্তি। সে মহিলা, তার যত লেখালেখি আপনি দেখেন গত 20 বছরে, তার যত লেখা দেখেন আফগানিস্তান বিষয়ে, পাকিস্তান বিষয়ে, ইরান ইরাক বিষয়ে, তার লেখাগুলা কিন্তু পরিষ্কার স্পষ্ট, সবগুলোই সে কঠোর ইসলাম বিরোধী। সেই ইসলাম বিরোধী মহিলা আজকে আজকে আমেরিকার মতো একটি মহারাষ্ট্রের, একটি বিশাল রাষ্ট্রের কি বলে মানে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দাঁড়িয়ে গেছেন। তিনি ওই দেশের গোয়েন্দা প্রধান। তার মানে তথ্যের ভান্ডার তার কাছে আছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এর আজকের কি প্রেক্ষাপট, আগামীতে কি হবে, এর ভবিষ্যৎ কোন দিকে যাবে, এ কিন্তু বলা যায় তার নখদর্পণে। সে ইচ্ছা করলে অনেক কিছুই সে মানে বলে দিতে পারে। এখানে সে বাংলাদেশকে বর্তমান প্রেক্ষাপট বা আমাদের সমস্যাগুলোকে না তুলে ধরে সে পরিষ্কার যে কথাটা বলেছে, সে কথাটা খুবই আমাদের কাছে ক্ষোভের সৃষ্টি করেছে। সে বলেছে হিন্দু মুসলমান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে নিয়ে সে উদ্বিগ্ন। অর্থাৎ সে আমাদের বাংলাদেশের 90% মুসলমানদেরকে নিয়ে উদ্বিগ্ন না। এটার জন্য আমাদের তীব্র প্রতিবাদ জানানো উচিত ছিল, আমাদের সকল রাজনৈতিক মহল থেকে প্রতিবাদ জানানো উচিত ছিল, সরকার থেকে উচিত ছিলই।
কিন্তু আমরা সেটা করতে পারি নাই। আমি কাকতালীয় ভাবে ওই ওনার বক্তব্য দেওয়ার 1 ঘন্টার পরেই আমার একটা টক শো ছিল লন্ডন ভিত্তিক একটি চ্যানেলে। সেখানে আমি সরাসরি বলেছিলাম যে এই যে বক্তব্যটা দিয়েছে, বক্তব্যটা কিন্তু অনেক বেশি অর্থ বহন করে, এবং আমাদের বাংলাদেশের সরকার এই ব্যাপারে আমাদেরকে যদি সাবধান না হই, তাহলে মানে আমাদেরকে আরো অনেক বেশি মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে। এবং এই বক্তব্যটা দেওয়ার 1 দিন আগে বা 2 দিন আগে দেখেন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা বিশ্লেষণ করতে হবে কেন এই কথাগুলো আসছে। আপনি আমাদের দেশে জাতিসংঘের মহাসচিব গুতেরেস সাহেব আসছিলেন। উনি আসেন, উনি রোজার মাসে মুসলমান দেশগুলোতে সফর করতে যান। এবার বাংলাদেশে আসছিলেন। বাংলাদেশে উনার ব্যবসাগত কতগুলা অবদান এখানে আছে। এখানে উনি রোহিঙ্গাদের, রিফিউজিদের নিয়ে উনি আন্তর্জাতিক ব্যবসা করেন। সেই ব্যবসাটার উনি একজন বড় মানে আড়তদার, উনি সেটা করেন। তো সেই রোহিঙ্গাদেরকে নিয়ে উনি ইফতার করতে গেছেন, উনি রোজা রেখেছেন রোহিঙ্গাদের জন্য। উনি সারা বছর রোজা রাখেন না, গত বছর রোজা রাখেন নাই, এর আগের বছর রোজা রাখেন নাই, কিন্তু এবার রোহিঙ্গাদের জন্য উনি রোজা রেখেছেন। ভালো কথা, ভেরি গুড, এটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সে রোহিঙ্গা ওখানে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে কাজটি করলেন, 2টা জিনিস উনি ওখানে পরিষ্কার করে দিলেন, স্পষ্ট করে। একটি হলে উনি মাথায় টুপি পরলেন। টুপি আমরা মুসলমানরা পড়তে পারি, পরা উচিত, এবং আমাদের পড়লে খারাপ কিছু না। টুপি একটা ভারতের উত্তরপ্রদেশের পোশাকের একটি অংশ, যে ধরনের টুপি আমরা পরি বাংলাদেশে বিশেষ করে। কারণ অ্যারাবিয়ানরা তো টুপি পরে না, অ্যারাবিয়ানরা পরে এক ধরনের একটা গিলাপ পরে মাথার উপরে, তার্কিশরা পরে আরেক ধরনের টুপি, কাবুলিয়ারা পরে আরেক ধরনের টুপি। সেইগুলো টুপি আমরা পরি না। আমরা যে টুপিগুলো পরি, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে টুপিগুলো পরলেন, সেটা উত্তরপ্রদেশী টুপি। এটাকে বলি আমরা ওই মানে হিন্দুস্তানি টুপি। হিন্দুস্তানি টুপি উনি পরলেন, পরে উনি আমাদেরকে ওই ইফতার পার্টিতে গেলেন। তার মানে কি বুঝালেন? তার মানে উনি প্রাধান্য দিলেন কি, মানে ওই দিন একটা ইসলামিক ড্রেস মানে হলো টুপি পরা। তার মানে উনি হঠাৎ করে ইসলামিক হয়ে গেলেন ওই মুহূর্তে, ওইখানে গিয়ে। এটাই তো সারা বিশ্ব দেখবে, এই ছবিটা দেখবে। এবং ডক্টর ইউনূসকে সবাই চেনে, সকল প্রান্ত থেকে লোক চেনে। তো স্বাভাবিকভাবে সকল প্রান্তের মানুষের মধ্যে ধাক্কা লাগবে, খটকা লাগবে। আরে উনি তো ছিলেন একজন উদার মানুষ, উদারপন্থী মানুষ। উনি একজন নোবেল জয়ী, উনি তো একজন মধ্যপন্থী লোক। উনি তো মানুষের কাছে ভালোবাসার কথা বলেন, মানুষের সম্প্রীতির কথা বলছেন, মানুষের উন্নয়নের কথা বলেন, উনি দেশবাসী ঐক্যের কথা বলেন। উনি হঠাৎ করে একটি ধর্মের পোশাক পরে উনি দাঁড়িয়ে গেলেন, এটা মানুষের মধ্যে খটকা লাগবে। দ্বিতীয়ত আরেকটি যে কথা বলেন, সেটা হচ্ছে আরাকান এবং মায়ানমাররা, ভারতীয় মায়ানমার বার্মিজরা সবসময় বলে আসতেছে যে রোহিঙ্গারা মায়ানমারবাসী না, রোহিঙ্গাদের আদি নিবাস মায়ানমারে না, তারা বাংলাদেশ থেকে গিয়েছে। এটা ঐতিহাসিকভাবে তারা বলে আসতেছে, এবং সেটা তারা প্রমাণ করার চেষ্টা করছে, এবং সেই জন্য তারা রোহিঙ্গাদেরকে বারবারই সেখান থেকে বের করে দেয়। জেনারেল জিয়ার আমলে বের করে দিয়েছিলেন। জেনারেল জিয়া তখন অতি দক্ষতার সঙ্গে তাদেরকে আবার ফেরত দিয়ে আসছিলেন, কিন্তু তারপরে বা যতবার আসছে ফেরত দেয় নাই। এবং শেখ হাসিনাকে কনভিন্স করে এই গুরতেশ সাহেব তখন ছিলেন, উনি শেখ হাসিনাকে অনেক কথা বলে, অনেক কিছু বলে, শেখ হাসিনা তখন ওনার খুব প্রিয় ছিলেন, প্রিয় নেত্রী ছিলেন, প্রিয় ভাজন ছিলেন, 1 to 1 টেলিফোনে কথা বলতেন। তাকে দিয়ে এই রোহিঙ্গাদেরকে 12 লক্ষ রোহিঙ্গাদেরকে স্থান করে দিয়েছেন, এবং গত 8-9 বছর ধরে ভালোই একটা রোহিঙ্গা ব্যবসা এখানে আমরা চালিয়েছি। এখন ওই রোহিঙ্গাদের কাছে আমার প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিলেন, সেখানে বক্তব্য দিলেন চারিগাঁয়া ভাষায়, ওনার হাটাজারি ভাষায়। হাটাজারি আর রোহিঙ্গা তো এক ভাষা না। উনি রোহিঙ্গাদেরকে সাতগাঁয় ভাষায় কথা বলা মানে রোহিঙ্গারা সাতগাঁই, তার মানে উনি তারা এক ধরনের চট্টগ্রামের স্বীকার করে নিলেন অবশ্যই যে এরা আসলেই আমাদের এই অঞ্চলের মানুষ। আমাদের লোক চট্টগ্রাম থেকে গেছে, ওদের সঙ্গে বললেন। উনি তো রাজনীতিবিদ হলে কাজটা করতেন না। আমি এই জন্য ওনাকে বলি, উনি একজন প্লেন ট্রুথ মানুষ, উনি একজন সৎ মানুষ, সোজা বুঝেন, সহজ সরল ভাবে বুঝেন। উনি 2টা জিনিসকেই বুঝতে পারেন নাই। উনি 2টা জিনিসকে মনে করলেন যে ওদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে হলে, একাত্মতা প্রকাশ করতে হলে এটা করা দরকার। কিন্তু একাত্মতা প্রকাশ করতে গিয়ে যদি আরেক জায়গায় যে উনি আঘাত করে ফেললেন, এটা মনে হয় উনি এই ঠিক বুঝতে পারেন নাই। আমি মনে করি যেটা উনি খুব ইচ্ছাকৃত করেন নাই। হি ইজ এ ভেরি প্লেন ট্রুথ ম্যান। আমার কাছে খুব সিম্পল একজন মানুষ মনে হয়, এবং ওনাকে খুব একজন মানে
দেশ দরদি, দেশের প্রতি জনগণের প্রতি একজন দরদি মানুষ মনে হয়। কিন্তু কেন জানি না উনি মানুষ বলে যে দশচক্রী ভগবান ভূত, উনি কেন যেন মনে হচ্ছে যে সঠিক মানে মানুষের মধ্যে পড়ে নাই। উনি যেন কোথায় যেন তার গুড অ্যাসোসিয়েশন, ম্যান ইজ নোন বাই ইটস অ্যাসোসিয়েশন, এখন ওনার অ্যাসোসিয়েশন গুলো যেন কোথায় মনে হচ্ছে যে না, আমি যদি ডাকাত দলের সঙ্গে চলি তো আমাকে তো মানুষ ডাকাতই বলবে, আমি তো ভালো মানুষ হইলেও তো আমাকে ভালো বলবে না। আর আমি যদি সাধু সন্ন্যাসীদের সঙ্গে চলি, আমি বদমাইশ হইলেও আমাকে মানুষ সাধু সন্ন্যাসী বলবে। কাজে এখানে এই দুইটা বিষয়ের সঙ্গে তুলসী গাবার্ডের বক্তব্যের আমি একটা যোগসূত্র খুঁজে পাই। কারণ ওই দুইটা ঘটনার সঙ্গেই তো চলে আসছে প্রশ্নটা যে এখানে এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে উনি তুলসী গাবার্ড তো এটা বলতে পারতেন যে বাংলাদেশের নতুন পরিবর্তন আসছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আমরা পট পরিবর্তন কেমনে কিভাবে সামনে আগায় আমরা সেটা দেখছি, এটা বলতে পারতেন। এবং আমাদের অর্থনীতি বিপর্যয় নিয়ে হয়তো উদ্বিগ্ন প্রকাশ করতে পারতেন। কিন্তু তা না করে উনি সরাসরি বললেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিয়ে উনি উদ্বিগ্ন। আমি আবারও বলছি, আমি উনার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ক্ষোভ জানাচ্ছি। এবং ভারত তো সেই সুযোগ নিবেই। কিন্তু আপনি যে আমরা যেটি আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টা বা সরকারের দিক থেকে প্রতিবাদ একটি জানানো হয়েছে, কিন্তু সেই প্রতিবাদের পরপর যে কথাটি বলা হয়েছে সেটি কি আরো আত্মঘাতী নয়? যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন যতটুকুই হয়েছে সেটি ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে, অর্থাৎ রাজনৈতিক নির্যাতন চলছে। এটিও তো স্বীকার করে নিল প্রধান উপদেষ্টার কার্যালয়। ভয়ানক বিপজ্জনক কথা বলেছেন ধর্ম উপদেষ্টা। উনি বলেছেন হ্যাঁ কিছু হয়েছে, উনি খুব গর্ব নিয়ে বলছেন, আমি অস্বীকার করছি না কিছু হয় না, কিছু হয়েছে, তবে সেটা এখন নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। তার মানে কিছু হয়েছে, কিছু হয়েছিল, কিছু যে হয়েছিল সেটি তো সবাই বলে, এটিও তো ঠিক না। সেটা যদি আপনি বলেন তাহলে তো তার একটা কাউন্টার অ্যাকশন আসতে হবে, তাহলে তো আপনাকে সেটার ব্যাপারে একটা কাউন্টার মেজার নিতে হবে, যারা করেছে তাদের বিরুদ্ধে করতে হবে। তারপরে কালকে যে ঘটনাটা ঘটলো এটা আরো ডেঞ্জারাস। আরশা, যার নামই হলো আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, এবং তাদেরকে ময়মনসিংহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে সরকার প্রমাণ করে দিলেন যে আরসার মতো একটি সশস্ত্র সংগঠন বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে, এবং একটা জায়গায় না, বিভিন্ন জায়গায়। এই মেসেজটা কাকে দিচ্ছেন? তিনি চীনে যাচ্ছেন 26 তারিখে, 26শে মার্চ আমাদের জাতীয় দিবস তিনি ফেলে রেখে উনি চীনে যাচ্ছেন, এবং উনি 28 তারিখে চীনের প্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। চীন যেতে এখন আমাদের 2-3 ঘন্টা বেশি সময় লাগে না। 28 তারিখে মিটিং হলে উনি সকালে ঘুম থেকে উঠে গিয়েও সেই সভায় অংশগ্রহণ করতে পারতেন। তারপর 2-3 দিন বেড়ায় আরো কথাবার্তা বলে বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে বাংলাদেশের টাকায় উনি লেকচার বিতরণ করে দিয়ে আসতে পারতেন, ক্লাস নিয়ে আসতে পারতেন। এটা ভালো হইতো, উনি 2-4টা ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে আসলে ওরাও উপকৃত হইতো, আমরাও বাংলাদেশের জ্ঞান বিতরণ করতে পারতাম। এটা তো আমি ভালোই মনে করি, এটা খারাপ কিছু না। রাষ্ট্র স্পন্সর করা উচিত। আমাদের একজন এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বিভিন্ন জাতিকে মোটিভেট করে আসেন, জ্ঞান দিয়ে আসেন, এটা আমাদের জন্য গর্বের, আমরা এটা গর্বের সঙ্গে নিতে পারি। কাজে সেখানে তিনি 26শে মার্চে আমাদেরকে হতাশায় ফেলে দিয়ে, আমাদের ইগনোর করে, আমাদের স্বাধীনতা দিবসকে অবজ্ঞা করে উনি চলে যাবেন, এটা জনগণ ভালোভাবে নিবে কিনা আমি জানি না। আমি ভালোভাবে নেইনি, উনি আমাকে অসন্তুষ্ট হতে পারেন, আমার প্রতি উনি খারাপ ধারণা পোষণ করতে পারেন, বা ওনার বাহিনী আমার লেলিয়ে দিতে পারেন। কিন্তু আমি মনে করি আমার দেশের রাষ্ট্রপ্রধানের, আমার দেশ সরকার প্রধানের 26শে মার্চের দিন দেশের বাইরে থাকা বা দেশের বাইরে যাওয়া, এটা 26শে মার্চের প্রতি উনার অবজ্ঞাই প্রকাশ করেছেন। এটা ইন লং রানে ভবিষ্যতে আমার মনে হয় ওনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। কাজে 28 তারিখে উনি দেখা করবেন, এই দেখা করার জন্য কি চীনের সঙ্গে কোন রকম ভাবসা হয়েছে কিনা? কারণ উনি আরেকটা বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটা হলো যে আগামী ঈদে যেন রোহিঙ্গারা ঈদ করবেন তাদের দেশে গিয়ে। তাহলে এখানে চীনের কোনো বার্তা আছে কিনা? কারণ পৃথিবীর সবাই জানে একমাত্র চীনই পারে রোহিঙ্গাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে। চীন ছাড়া আমেরিকারও ক্ষমতা নাই রোহিঙ্গাদেরকে
ওদের মাটিতে নিয়ে যাওয়ার, ফেরত নেওয়া যাওয়ার। কাজেই এখানে কোনো ইন্ডিকেশন উনি পেয়েছেন কিনা, চীনা রাষ্ট্রদূত ওনার সঙ্গে 2 বার দেখা করেছেন, কথা বলেছেন, এটাও সম্ভব কিনা জানি না। হয়তো চীন ওনাকে হয়তো কোনো দিয়ে থাকেন, কারণ যে গুদ্দেশের সামনে উনি বললেন, সেই গুদ্দেশ সাহেব কিন্তু এই বক্তব্যটাকে গ্রহণ করেন। উনি উল্টা বললেন যে আমি জানতে পারলাম, আজকে জানতে পারলাম যে রোহিঙ্গারা মায়ানমারে ফেরত যেতে চায়। তবে উনি কি পদক্ষেপ নেবেন সেটা বলেন নাই। উনি বলেছিলেন যে উনি পৃথিবীর কাছে জানাবে যে তারা ফেরত যেতে চায়, এবং এই জন্য মায়ানমারের উপর যেন চাপ সৃষ্টি করা হয় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কাজে উনার এই বক্তব্যগুলো তো এখানে তো উনি মায়ানমারকে বলবেন, কিন্তু এখন মায়ানমার কে বলার জন্য আমার এই আরসাকে গ্রেফতার করা হচ্ছে, আরসা নেতাদের গ্রেফতার করা হচ্ছে, আবার রোহিঙ্গারা আমার ক্যাম্পে আছে, আবার এরা ঘুরে বেড়াচ্ছে। এখন এই বিষয়টা আমি 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, দেখতে চাই 28 তারিখে আমরা কি নিয়ে আসি, চীন আমাদের কি দেয়, চীন কতটুকু দেয়। এবং আজকে চীনের সঙ্গে আমি আসলে আমাদের আলোচনাটি ছিল আসলে যে তুলসী গ্যাবার্ডের এই উদ্বেগে আওয়ামী লীগের যে উৎফুল্ল হয়ে ওঠা অথবা আশাবাদী হয়ে ওঠা যে তারা আবারও বাংলাদেশের যেই একটি দুরবস্থার মধ্যে পড়েছে তাদেরকে এই সরকার যুক্তরাষ্ট্রের মাধ্যমে বা ভারতের মাধ্যমে চাপের মুখে পড়লে আওয়ামী লীগ নিজেদেরকে পুনর্গঠিত করার একটি সুযোগ পাবে, সেই আশায় আশাবাদী হয়ে উঠল কিনা আর কি। এবং সেটি আসলে এরকম আশাবাদী হওয়া কতটা যৌক্তিক বা বাস্তবতার সাথে এর কোনো মিল আছে কিনা, আমি সেটি জানতে চাইছিলাম। আমি যে পদভূমিকাটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, এই চীনের প্রতি আমাদের হঠাৎ করে আমাদের এই বক্তব্য, চীনের প্রতি আমাদের এই প্রোগ্রাম এবং আমাদের এই মুহূর্তে চীনের কাছে যাওয়া, এটা তো একটা নিশ্চয়ই কোনো একটা মেসেজ বহন করে, সংবাদ তো আমাদেরকে দেয়। এবং এইটার সুযোগ নিয়ে তো তুলসী গ্যাবার্ড যে বক্তব্যটা তুলে ধরেছেন, কারণ যেহেতু বাংলাদেশ চীনের দিকে চলে যাচ্ছে, বাংলাদেশ চীনের সঙ্গে চলে যাচ্ছে, চীনে চলে যাচ্ছে, এখানে আপনারা জানেন চীনের বিরুদ্ধে একটা স্কোয়াড আছে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, তারা চীন বিরোধী ইন্দো প্যাসিফিক একটা স্কোয়াড করেছে, 4 জনে মিলে তারা চীনের বিরুদ্ধে যাবে। সে চীনের বিরুদ্ধে যে 4টা দেশ, সেখানে বাংলাদেশ চীনে যাচ্ছে এবং তুলসী গ্যাবার্ড দিল্লিতে আসতেছে। তাহলে বাংলাদেশ তো স্বাভাবিকভাবেই তুলসী গ্যাবার্ডের প্রতিপক্ষ, স্বাভাবিকভাবেই তুলসী গ্যাবার্ডের স্কোয়াডের প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ চীনে যাচ্ছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করতেছে। এখানে চীন থেকে যদি আমাদের সেরকম কোনো অ্যাসুরেন্স থাকে যে হ্যাঁ তুমি তোমার যত চ্যালেঞ্জই আসুক না কেন, যত থ্রেটে আসুক না কেন স্কোয়াড থেকে, আমরা তোমাদেরকে রক্ষা করব বা তোমাদেরকে আমরা সকল কিছু কম্পেনসেট করব, তাহলে ঠিক আছে, আমি খারাপ কিছু মনে করি না। কিন্তু আমি কি পাবো আমি জানি না এখনো, আমাকে অপেক্ষা করতে 28 তারিখ পর্যন্ত, আমি কি পাবো, আমার প্রধান উপদেষ্টা কি নিয়ে আসেন। কিন্তু তুলসী গ্যাবার্ডকে তো আমি সুযোগ করে দিলাম। তুলসী গ্যাবার্ড তো পরিষ্কারভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিল। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান তুলসী যদি নিয়ে নেয়, তার মানে স্বাভাবিকভাবে এটা ভারতের পক্ষে যায়। আর ভারতের পক্ষে যদি কোনো কিছু পদক্ষেপ আমেরিকানরা নেয়, তাহলে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের তো উৎসাহিত হওয়ার সুযোগ আছেই, কারণ আওয়ামী লীগ হলো ভারতীয় ট্রাস্টেড, বিজেপি বলেন, কংগ্রেসে বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, এমনকি মমতা ব্যানার্জির পার্টিও যদি বলেন, তার কাছেও ট্রাস্টেড পার্টি, তাদের আপন পার্টি হলো আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে এখনো তাদের আপন মনে করে। কাজে সেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ বিরুদ্ধে অবস্থান নিয়ে নেয় এবং সেখানে যদি চীন বাংলাদেশের পক্ষে থাকে, তাহলে তো এই অবস্থানটা আরো বেশি প্রকট হয়ে যাবে এবং সেই অবস্থানটা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার সঙ্গে পশ্চিমা রাষ্ট্র অংশগ্রহণ করবে, বাংলাদেশের পক্ষে থাকবে না। তাহলে কি হবে, এর বেনিফিটটা কে পাবে? এর বেনিফিটটা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ উপরে যাবে, এর বেনিফিটের সুযোগ তো তাই হবে। তখন স্বাভাবিকভাবে একটা নির্বাচনের চাপ সৃষ্টি হবে, যে নির্বাচনটা আজকে বিএনপি একা চেয়েছে পাচ্ছে না, কালকে হয়তো এই নির্বাচনের চাপ আসতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছি ইউর প্রধান দেখা করে বলেছে নির্বাচনের সকল ব্যয়ভার তারা বহন করবে এবং তারাও এটা নির্বাচনের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। ব্যয়ভার বহন করার মানে কি, তুমি টাকা পয়সা চিন্তা করো,
একই সাথে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, অর্থাৎ যে দুই একটি দল এখন বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া যাবে না, সেটি যে তারা সমর্থন করে না সরাসরি না বললেও ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে তো সেটিই তারা প্রকাশ করছে যে আওয়ামী তাহলে লীগকেও নির্বাচন করতে দিতে হবে। তাহলে ইউরোপও তো নির্বাচনের পক্ষে চলে আসলো। তারা তো সরকারকে ইনডাইরেক্টলি বললো টাকা পয়সার চিন্তা তুমি করো না, টাকা পয়সা লাগলে আমরা দিব, আর তুমি নির্বাচনটা করো। তাহলে বিএনপির তো হতাশ হওয়ার কিছু নাই। বিএনপি তো আমরা বিএনপির হতাশার বিএনপি প্রশ্নে এটা একটু না, পরে যাব, আচ্ছা, আমরা বিএনপি পরের তার অংশে কি যাব। আছে? না না, আমরা বিএনপি তার আওয়ামী লীগ ট্র্যাক নিয়ে, হ্যাঁ, বিএনপি আমরা তার আমরা ট্র্যাকই আছে। এবং না আমরা এখানে আমরা যেহেতু আওয়ামী লীগের, আমি এখানে যেহেতু যেহেতু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বা এই সরকারের ইসলামিক ফোবিয়ার কারণে বা ইসলামের প্রতি তাদের অতিমাত্রা ঝুঁকি মানে অংশ মানে সামনে নিয়ে আসার কারণে হয়তো আমেরিকানরা যদি তার সাইড বদলিয়ে ফেলায়, তুলসী গেবার যে ইন্ডিকেশনটা দিয়েছেন, তাহলে আমাদের জন্য হতাশা, বাংলাদেশের জন্য হতাশা। কারণ তখন বাংলাদেশের সরকারের বিপক্ষে চলে যাবে এই দুটি শক্তি। এবং ইউর নির্বাচনের প্রতি আগ্রহ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচনের জন্য তারাও চাপ সৃষ্টি করবে। তিনটা শক্তি যদি মিলে যায় তাহলে সেটা তো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এরা তো কেউ আমি জামাতের পক্ষে আসবে না, এরা তো কেউ জামাতের পক্ষে আসবে না, এরা তো কেউ আমাদের এই যে নতুন ছাত্র জনতার পক্ষে আসবে না। এই তিনটি শক্তি সবসময় একটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে যাবে, নির্বাচনের পক্ষে যাবে। তো এই তিনটি শক্তি যদি বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করে নির্বাচনের জন্য এবং একটি ইতিবাচক সমাজ প্রতিষ্ঠা করার জন্য এবং ধর্মনিরপেক্ষ বা সকল ধর্মকে নিয়ে ইনক্লুসিভ সমাজ যেটা বলছে, যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মদের প্রতি অত্যাচার করা হবে না, তাদের ভাষায় তারা যেটা বলতে চাচ্ছে, যেখানে তারা উদ্বিগ্ন না হওয়ার কারণ যদি হয়, তাহলে তো এখানে একটা 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 সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে ধর্মীয় প্রাধান্য পাবে না। সেটাই সরকার কতটুকু দিতে পারবে এবং এই সরকার কতটুকু তার পক্ষে সম্ভব হবে সেটা অর্জন করা। সবকিছু মিলে যদি এটা হয় তাহলে আওয়ামী লীগের আশা হতেই পারে। তবে জনগণ আওয়ামী লীগের পক্ষে নাই, এটা খুবই পরিষ্কার স্পষ্ট। যার ফলে আমরা আওয়ামী লীগ এই প্রশ্নটি একটু আশাবাদী হলেও ভিন্নভাবে করি। না না, আমি আওয়ামী লীগ না, মেজর এখানে একটা কথা বলে নিচ্ছি, আওয়ামী লীগ আশাবাদী হওয়ার অনেক কারণ আছে, হতে পারে। কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত জনগণ আওয়ামী লীগের তিক্ত অভিজ্ঞতার কারণে আওয়ামী লীগের প্রতি তাদের ইনক্লাইন নাই। তবে হ্যাঁ, সবাই আওয়ামী লীগের সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। জামাত থেকে নিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে নিয়ে সকল রাজনৈতিক দলগুলো এখন প্রচন্ডভাবে চেষ্টা করছে আওয়ামী লীগের সাপোর্ট গুলো নিতে, সমর্থন গুলো নিতে, নিয়ে তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়া যায় কিনা। এখানে আওয়ামী লীগের জন্য অনেকগুলো পজিটিভ জিনিস চলে আসতেছে, যেটা হয়তো আমার অনেক বন্ধুরা পছন্দ নাও করতে পারে। আরেকটি জিনিস আওয়ামী লীগের আশাবাদী হওয়ার জন্য যেটি উপাদান হিসেবে কাজ করে থাকতে পারে, আপনি যেটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই স্বীকার করে নিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কিছু কিছু নির্যাতন হয়েছে, সেটি ধর্মীয় কারণে নয় রাজনৈতিক কারণে। এই কথা বলে আরো স্বীকার করে নিল যে রাজনৈতিক সহিংসতা বাংলাদেশে হয়েছে বা এখনো টুকটাক কিছু হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই আমাদের অন্তর্বর্তী সরকারের। নানান সময় নানান জায়গায় মব তৈরি হচ্ছে, মানুষ পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, নানান জায়গায় শুধু রাজনৈতিক আদর্শের কারণে প্রতিপক্ষের উপর যে হামলা। আমরা কয়েকদিন আগে দেখেছি যে সিপিবি অফিস দখল করার মতো একটি মব তৈরি হচ্ছিল, যদিও সেটিকে কোনো না কোনো ভাবে প্রতিহত করা হয়েছে। প্রতিহত করার কারণটিও হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা জড়িত তাদেরই একটি অংশ বুঝতে পেরেছিল যে এটি আরো বেশি বড় রকমের আত্মঘাতী কাজ হয়ে যাবে, সে কারণেই হয়তো সেই মবকে তারা ঠেকাতে পেরেছে। এই যে এই ব্যর্থতাগুলির কারণে আওয়ামী লীগ নিজেদেরকে আরো গুছিয়ে ওঠার সুযোগ নেবে কিনা? কারণ এটি তো সত্যি কথা যে যখন আওয়ামী লীগের মধ্যে নিরপরাধ এবং অপরাধী দুটি পক্ষকেই নির্যাতনের মুখে ফেলা হয়, তারা তো ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পায়। এখন শুধুমাত্র অপরাধীদের উপর যদি মামলা নির্যাতন এসব হতো, তাহলে যারা নিরপরাধ তারা হয়তো ঘরেই বসে থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে তারা নিরপরাধী হোক আর অপরাধী হোক একযোগে ঢালাওভাবে তাদের নামে মামলা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো এই যে এই কাজটি
আওয়ামী লীগ যেটি বাইরে বসেও করতে পারছে না, দেশের ভিতর নিজেদের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করা, সেই কাজটি পরোক্ষভাবে কি সরকার তার কাজের মাধ্যমেই করে দিচ্ছে না? দেখেন, সরকারের অনেকগুলো পদক্ষেপই আত্মঘাতী বলে মনে হচ্ছে আমার কাছে। কদিন আগে দেখেছিলেন তারা এনবিআর এর মাধ্যমে কিছু খাজনা ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল, সেটার থেকে সরকার ব্যাক করতে বাধ্য হয়েছে। তো এমন অনেক পদক্ষেপ এই সরকার মাঝে মাঝে নিয়ে নিচ্ছে, যে পদক্ষেপগুলা তাদের জন্য আত্মঘাতী হয়ে যাচ্ছে। যেমন একদম সম্প্রতি দেখেন 9টি কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় বানানোর নাম দিয়েছে সেন্ট্রাল ঢাকা ইউনিভার্সিটি। 7টি কলেজ। এখন দেখেন, বাংলাদেশে এমন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যার 1 বিঘা জায়গাও নাই, এবং যাদের একটা বড় বিল্ডিংও নাই। অথচ 7টা ইউনিভার্সিটির প্রতিটা ইউনিভার্সিটির কয়েক একর করে জমি আছে, বিশাল বিশাল তাদের দালান। কলেজেরই প্রতিটি কলেজেরই অনেক জায়গা আছে, প্রতিটি কলেজেরই প্রচুর পরিমাণে ছাত্র আছে, শিক্ষক আছে। এই 9টা কলেজকে 9টা বিশ্ববিদ্যালয় করলে ক্ষতিটা কি ছিল? ক্ষতিটা কি হবে? এটা কি ধরনের ইগো সরকারের, যেখানে শত শত প্রাইভেট ইউনিভার্সিটি একটা কুড়ে ঘরের মধ্যে হয়ে যাচ্ছে, যেখানে কয়দিন আগে উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে একটা স্যাংশন দিয়ে দিলেন। কোথায় জায়গাটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের? কোথায় আছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় দিলেন? গ্রামীণ বিশ্ববিদ্যালয় দিতে বলবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি ঢাকা নিউ বিশ্ববিদ্যালয় দিতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আছে, ঢাকা কলেজকে ঢাকা কলেজে না দিয়ে বলতেন ঢাকা নিউ বিশ্ববিদ্যালয় বা ওল্ড ঢাকা ইউনিভার্সিটি, আপনি দিতে পারতেন। তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় দিতে পারতেন। আপনি জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৈরি করেন নাই। তাহলে আপনি ইডেনকে ইডেন বিশ্ববিদ্যালয় করলে সমস্যা কোথায় ছিল? তাদের জায়গা আছে, বিল্ডিং আছে, আপনি সেখানে 5তলা 7তলা 10তলা বিল্ডিং করে দেন। তাদের সবকিছু আছে, শিক্ষক আছে, ফ্যাকাল্টি আছে, তাদেরকে আপগ্রেড করে দেন। ওই শিক্ষকরাই বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলবেন। ওনারা যে শিক্ষকরা আছেন তারা নিজেরাই ক্যাপাবল একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হইতে। তাদের নিজেদের মধ্যেই সেই শক্তি আছে, অন্তর্মূলক অন্তর্নিহিত শক্তি তাদের মধ্যে আছে। প্রতিটি কলেজের মধ্যে যথেষ্ট ফান্ড আছে, যথেষ্ট শক্তি আছে, শিক্ষকদের যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে। তারা নিজেরাই এই 7টি কলেজকে 7টি বিশ্ববিদ্যালয়ে অনায়াসে রূপান্তরিত করতে পারবে। কিন্তু এটা কেন করতেছেন না? কি কারণে করতেছেন না? এইগুলাকে কে বলবে? এগুলা নিয়ে কে প্রশ্ন করবে? করতে গেলেই তো ওনারা মনে করেন ওনারা এত জ্ঞানী গুণী মানুষ, যে ওনাদের জ্ঞানের ধাক্কার চুটে তো আমরা টিকতেই পারি না। ওনারা জ্ঞান ছাড়াতে কিছু বুঝেন নাই। ওনারা এখন জ্ঞানী সমাজ, বৈষম্য বিরোধী সমাজ, ওনারা সবকিছু করবেন। আর বৈষম্যের বেলায় তো ওনারা আছে নেই। ওনারা বৈষম্য বিরোধী সমাজ করবেন, তো বাংলাদেশে তাহলে মন্ত্রীদের বাড়ি থাকে কি করে? বৈষম্যহীন করতে হলে আগে তো আমার বেলের রুট ভাঙতে হবে, বেল রুটকে ভেঙে দিতে হবে। আমি আওয়ামী লীগের আশাবাদের অংশটি শেষ করব। এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন দিয়ে, সেটি হচ্ছে যে সরকারের যে এই হযবরল অবস্থা, আপনি যেটি বলছিলেন যে দেশের অভ্যন্তরীণ সমস্যা, একই সাথে যে রোহিঙ্গা সহ আন্তর্জাতিকভাবে নিজেদেরকে উপস্থাপন করার যে ব্যর্থতা, সব মিলিয়েই সরকার একটি হযবরল অবস্থা কাটাচ্ছে, এখনো একই অবস্থা চলছে। এতে কি সাধারণ মানুষের মনের মধ্যে, আপনি যেটি একটু আগে বললেন যে আওয়ামী লীগকে মানুষ চায় না, কিন্তু মানুষের মনে কি এমন প্রশ্ন দেখা দিচ্ছে না যে এখনকার চাইতে আগে কতটা খারাপ ছিল? সবই তো একই দেখছি। আগে যেরকম আওয়ামী লীগ যেরকম দুর্নীতি বা অব্যবস্থা চালিয়ে গেছে, এখনো তো এরকমই চলছে। এই প্রশ্নটি কি ধীরে ধীরে আরো একটু জোরদার হতে থাকবে না? না, আমি এটা ব্যাপারে এইভাবে আমি সমীকরণ করতে চাই না। অতীত আমাদের আওয়ামী লীগ ভালো মন্দ মিলে ফাইনালি তারা যা করেছে দেশের জন্য ক্ষতি করে গেছে। তাদের টোটাল নেট রেজাল্ট যদি ভালো থাকতো আমি তাকে বলতাম। তাদের নেট, হ্যাঁ ভালো তারা করেছে, কিন্তু নেট রেজাল্ট হলো খারাপ তারা করেছে। তারা গণতান্ত্রিক মূল্যবোধটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের যে একটি সামষ্টিক সমাজ ছিল এটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের অর্থনীতির যে একটা সততা ছিল, আমাদের যে নিজস্ব একটা কর্মসংস্থানের একটা সুযোগ ছিল, সব ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের কৃষিকে ধ্বংস করে দিয়ে গেছে। কাজে এখানে সবকিছুর উপরে মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে গেছে। কাজে এখানে এটা রিপেয়ার করতে আমাদের সময় লাগবে। এটার থেকে পূর্ণ অবস্থা ফিরে আসতে সময় লাগবে। হ্যাঁ, বর্তমান সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ভালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করতেছেন। দ্রব্যমূল্য কিছুটা অনুযায়ীর মধ্যে ভালো রাখতে পেরেছেন, ধন্যবাদ জানাই তাদেরকে। বিদ্যুৎ শহরগুলোতে ভালো রাখতে পেরেছেন, কিন্তু গ্রামে গঞ্জে এখনো বিদ্যুৎ পৌঁছাতে পারেন নাই। এখনো গ্রামে গঞ্জে
মানে উপজেলা সদরের নিচে, জেলা সদরের নিচে এখনো বিদ্যুতের অবস্থা খুব ভালো না। আর বাজার অর্থনীতি আমাদের খুব ভালো চলছে না, তবে আপাতত আমরা একটু মানে মানে হঠাৎ করে মুখে রক্ত নিয়ে আসছি, আমরা একটু ইনফিউশন করে ব্লাড দিয়ে করেছি, এটা কতদিন টিকে রাখতে পারবো জানি না। তবে আমি মনে করি যে আওয়ামী লীগের আশা হওয়ার হয়তো অনেক উপাদান আপনি বলছেন, বলার চেষ্টা করতেছেন, কিন্তু জনগণের কাছে আওয়ামী লীগের কোনো প্রত্যাশা নাই। আওয়ামী লীগকে জনগণ বিশ্বাস করছে না, কারণ আমরা আগেও বলেছিলাম যে এইবার যদি আওয়ামী লীগ ক্ষমতার থেকে যেতে যায়, পরে আগের বার আসছিল 21 বছর পরে, 75 সনে ক্ষমতার থেকে বিচ্যুত হওয়ার পর 21 বছর আসছিল। আমরা কিন্তু আজ থেকে আরো 1 বছর আগে, 2 বছর আগে আপনাদের বিভিন্ন টেলিভিশন টক শোতে বলেছি, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যখন, আমি শম্ভুর সঙ্গে বলেছিলাম প্রকাশ্যে যে এবার যদি ক্ষমতা থেকে আপনার বিতাড়িত হন, 42 বছরেও ক্ষমতায় আসতে পারবেন না। আমার কেন জানি মনে হয় যে আগামী 42 বছরেও আওয়ামী লীগের পক্ষে ক্ষমতায় আসা কঠিন হবে যদি জনগণের ভোটে আসতে হয়। জনগণ ভোটে তো আওয়ামী লীগ বিশ্বাস করে না অবশ্য, জনগণ কখনোই, জনগণকে আওয়ামী লীগ কখনোই বিশ্বাসে নেয় না, আস্থায় নেয় না, এবং জনগণ কখনোই বিএনপির সরি আওয়ামী লীগের পাশে দাঁড়ায় নাই, এমন কোন রেকর্ড নাই। এবং 70-এ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ আলাদাভাবে দাঁড়িয়ে গেছে, আওয়ামী লীগের নেতৃত্বে দাঁড়ায় নাই। সেখানে জেনারেল জিয়া নেতৃত্ব তৈরি হয়েছিল বলেই একটা বিকল্প মুক্তিযুদ্ধ শক্তি তৈরি হয়ে গেছিল, সেখানে আমরা যুদ্ধটা করতে পেরেছি। কাজে জনগণ কেন জানি না আওয়ামী লীগের পক্ষে থাকে না, এবং এবার আবারও প্রমাণ হলো জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে নাই, আগামীতেও হয়তো জনগণ আওয়ামী লীগের পক্ষে আসবে না। তবে তার মানে এই নয় জনগণ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার সুযোগ নাই, হয়তো আসতে পারে, তার জন্য হয়তো ভারতের সুযোগ লাগবে, হয়তো আমেরিকানদের সহায়তা লাগবে, এবং তুলসী গ্যাবার্ড যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের জন্য তো এরকমই দাঁড়ায়। কারণ আমরা কি দেখেছি অতীতে, আমরা বাগদাদে ইয়াতে কি দেখেছি, আফগানিস্তানে বিভিন্ন শক্তি বিভিন্ন জায়গা থেকে, কখনো রাশিয়ার থেকে আইসা হয়েছে, কখনো বাইরের থেকে আইসা হয়েছে, বাইরে গিয়ে তারা ছিল, সেখানে আইসা তারা আফগানে ক্ষমতায় আসছে। আফগান তো একটা পুরনো ঐতিহ্যবাহী একটা রাষ্ট্রীয় ক্ষমতা, যারা সারা বিশ্বে ক্ষমতার বাণিজ্য করে বেড়াচ্ছে হাজার বছর ধরে, তারা জানে ক্ষমতার পরিবর্তন কেমনে করতে হয়। আজকের আমার এই বাংলাদেশে আপনি যে বারবার আশার কথা বলছেন আওয়ামী লীগের, আমি আশার এরকম কোনো পথ দেখি না। তবে আমার সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ যেগুলো নিচ্ছেন, সেগুলো জনগণের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমি আশাবাদী এই হতাশার জনগণের জন্য, অংশটিতেই আসি। আমরা যেটি জনগণের জন্য বলছিলাম, হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে, জনগণের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই আমাদের আলোচনার দ্বিতীয় ভাগ হতাশা, সেটি আমরা যদিও বলেছি বিএনপির হতাশা। দেশের একটি বড় দল আওয়ামী লীগ, তাদের কাছে জনগণের আর কোনো প্রত্যাশা নেই আপনি যেটি বলছিলেন, বা তাদের নিয়ে জনগণ আশাবাদী নয়। বাকি রইল আরো একটি বড় দল বিএনপি। বিএনপির আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার কয়েকদিন পরেই নানা রকমের দখলবাজির অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে, এবং এর বিরুদ্ধে তখন বিএনপির শীর্ষ নেতৃত্ব বলে আসছিল যে তাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে, এই ধরনের চাঁদাবাজি, দখলবাজি, এইসব যতটা না ঘটছে এর চেয়ে বেশি করে প্রচার করছে, এবং প্রচারের জন্য তারা দায় চাপাচ্ছিল জামায়াতে ইসলামের উপর। এবং বেশ কিছুদিন আমরা এই দুটি দলের মধ্যে বাকযুদ্ধও দেখেছি। একই সাথে বিএনপি বলে আসছিল শুরু থেকেই যে যথাসম্ভব দ্রুত একটি নির্বাচন তারা চায়, এবং প্রথমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলেছিলেন যে তারা আশা করে 3 মাসের মধ্যেই একটি নির্বাচন হওয়া সম্ভব এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবে। 3 মাস পেরিয়ে, 6 মাস পেরিয়ে, পরবর্তীতে আমাদের 2025 সালের কখন হবে সেটিও উনি কয়েকবার বলেছিলেন যে 2025-এর মাঝামাঝির মধ্যেও নির্বাচনটি হতে পারে, সেটিও হয়নি। শেষ পর্যন্ত তারা আশা করছে যে 2025-এর ডিসেম্বর নাগাদ হয়তোবা নির্বাচনটি হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে এখনো এ নিয়ে কোনো সুস্পষ্ট কোনো ইঙ্গিত না, সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়া হয় না। তারা এখনো 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে, আবার এই বছরও হতে পারে, এরকমটি বলে যাচ্ছে। এটি কি দিন দিন, যেমন গতকালই বিএনপির আরেকজন নেতা মির্জা আব্বাস বলছিলেন যে এক ধরনের চক্রান্ত চলছে, যে বিএনপিকেও মাইনাস করে ফেলার মতো একটা চক্রান্ত হয়তোবা চলছে। এটি কি বিএনপির মধ্যে দ্রুত নির্বাচন না পেয়ে হতাশা তৈরি থেকে এই ধরনের কথাবার্তা, নাকি আসলেই তাদের ভেতরে কোনো সন্দেহ কাজ করছে যে
তাদেরকেও মাইনাস করার কোনো ষড়যন্ত্র চলছে কিনা? দেখেন, আপনি বিএনপির হতাশ হওয়ার কোনো বিষয় নেই। আপনি যেটা বলছেন হতাশ হওয়ার কিছু না। বিএনপি একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশের সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি জন্ম কিন্তু হয়েছে বাংলাদেশের প্রয়োজনে। যখন বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা ছিল তখন জেনারেল জিয়া এই দলটি তৈরি করেছিল। তারপরে দেখেছেন ৯০ এর পরে বা এরশাদের আমলে যখন রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল এরশাদ, তখন এই এরশাদ পতনের জন্য, এরশাদের মতো স্বৈরাচার সরকারকে পতনের জন্য দেশমাতা খালেদা জিয়াকে রাজনীতির হাল ধরতে হয়েছিল। এবং তিনি সেই উত্তরণের মাধ্যমে, সে ৯০ এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি বাংলাদেশের বর্তমান বিএনপি রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছেন। কাজে বিএনপি কিন্তু জনগণের প্রয়োজনেই সামনে পাশে দাঁড়িয়ে আসে। বিএনপি গত 18 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে যাচ্ছে। সেই সংগ্রাম আন্দোলনে বিএনপি সবাইকে ডাক দিয়েছে, সবাইকে বলছে আপনি আসেন, সবাইকে নিয়ে রাজনীতি করব, আমরা সবাই মিলে আমরা দেশটাকে এই স্বৈরাচার মুক্ত করব। সবাইকে আহ্বান জানিয়েছেন। সেখানে বলেন যে আপনি আমার নেতৃত্বে আসেন, আমার নেতৃত্বে আপনারা আসেন। আমরা বলছি আপনারা সবাই আসেন। এবং তার সেই আহ্বানে আন্দোলনটা হয়েছে এবং সেই চূড়ান্ত আন্দোলনের ফলাফল হয়েছে 5ই আগস্ট। বিএনপি কিন্তু দাবি করতে পারতো এই আন্দোলনের একমাত্র সত্ত্বাধিকারী বিএনপি, কিন্তু বিএনপি তা বলে নাই। বিএনপি ছাত্রদেরকে বিলিয়ে দিয়েছে, বলেছে না, এই ছাত্ররা এই বৈষম্য আন্দোলন করেছে, এই আন্দোলনের ফসল সুফল তাদেরকে দিয়েছে। এটা বিএনপির কে আপনি সেটাকে সেভাবে আপনি চিন্তা করেন না কেন? বিএনপি উদারতা, বিএনপি কি সেদিন পারতো না? সেদিন কি বিএনপি ঘোষণা করতে পারতো না যে আমরা সরকার? আমার 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 প্রশ্নটিও কিন্তু তাই ছিল যে এই যে বিএনপির উদারতা, বিএনপি নিজের কৃতিত্ব নিতে না চাওয়া, এর বিনিময়ে বিএনপি যা পাচ্ছে অন্যান্য দলগুলির থেকে, যে আচরণটি পাচ্ছে বা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যে আচরণটি পাচ্ছে, সেই আচরণটি তাদেরকে হতাশ করছে কিনা, আমি সেই প্রশ্নটি রাখছিলাম। শব্দটা এনেন না, কারণ আমাকে উদারতা যখন আমি দেখাবো তখন যদি বিনিময় আমি কিছু পাই তাহলে উদারতা বিনিময় হয়ে গেল। আপনি দেখেন কদিন আগে সাজিব উপদেষ্টা বলেছে যে উনি তারেক রহমান সাহেবকে ক্ষমতা নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তার একটা বক্তব্যে পরশুদিন প্রথম আলোতে আসছে। কিন্তু তারেক রহমান সাহেব বলছে না, আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, তারা নির্বাচন দিবে, নির্বাচনের পরে আমরা আসবো। তাহলে উনি কিন্তু সেদিন ক্ষমতা নিতে পারতেন। বৈষম্য ছাত্র নেতারা কিন্তু উনাকে ক্ষমতা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। এটা রেকর্ড, অন রেকর্ড, আমি বলছি না যে রেকর্ড, নিতে পারতেন, কিন্তু নেন নাই। কারণ নেন নাই কেন? বিএনপি তো বলেই আসতেছে যে আমরা সবাইকে নিয়ে কাজটা করব। এখনো বিএনপি যেটা চাচ্ছে, বিএনপি যে বক্তব্য সেটা হচ্ছে যে অনির্বাচিত সরকার কখনো জনগণের আস্থাভাজন হতে পারে না। বর্তমান সরকারের যে দুর্বলতা, সবচেয়ে বড় দুর্বলতা হলো এই সরকার জনগণই তৈরি করে দিয়েছে, জনগণ মেনে নিয়েছে, কিন্তু জনগণ কর্তৃক নির্বাচিত না। মেনে নিয়েছে, মেনে তো অনেক কিছু নেই, কিন্তু আমরা এটাকে কবুল দেই নাই। এটা কবুল ছাড়া বিয়ে হয়েছে। কাজে এই সরকার আছে, ঠিকই আছে, আমরা মেনে নিচ্ছি, লিভ টুগেদার করতেছি, কিন্তু এটা বৈধতা দরকার। এই সরকার একটা বৈধতা আসা দরকার। এই জন্য তারেক রহমান সাহেব প্রকাশ্যে বলেছেন, পরিষ্কার ভাষা বলেছেন, নির্বাচন দেন। আমাদের বিএনপি নেতারাও বলছে নির্বাচন দেন, নির্বাচন দিয়ে যেই হোক আপনারা সেই নির্বাচিত সরকার চালান। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি তো বলে দিয়েছে সে একা ক্ষমতা থাকবে না, সে সবাইকে ক্ষমতা থাকবে, সকল রাজনৈতিক দলকে নিয়েই সে সর্বদলীয় সরকার গঠন করবে। সে নির্বাচনে জয়লাভ করলেও আমি তো মনে করি ভারতে কংগ্রেস মনমোহন সিংকে 2 বার প্রধানমন্ত্রী রেখেছিলেন। আপনি জানেন মনমোহন সিং ভারতের কংগ্রেস পার্টির খুব বড় নেতা না, সে অর্থমন্ত্রী ছিল, সে বড় নেতা না। কিন্তু রাজীব গান্ধী বড় এবং অর্থনীতিবিদ তিনি। সোনিয়া গান্ধী দুজনেই কিন্তু প্রধানমন্ত্রী কম্পিটিটর ছিলেন, কিন্তু বিভিন্ন আভ্যন্তরীণ কারণে তারা সেদিন বৃহত্তর ঐক্যের কারণে, জনগণের প্রত্যাশার কারণে মনমোহন সিংকে 2 টার্ম প্রধানমন্ত্রী রেখেছেন, 5-5-10 বছর। আমি তো মনে করি তারেক রহমান সাহেব ইতিমধ্যে প্রচুর ইন্ডিকেশন দিয়েছেন যে উনি সর্বদলীয় সরকার করবেন, এবং উনি মনে হয় এটা তো রাজি থাকবেন যে অধ্যাপক ইউনূস সাহেব যদি 5 বছর বা 10 বছর প্রধানমন্ত্রী থাকতে চান, বিএনপি যদি ক্ষমতা থাকে, তিনি উনাকেও প্রধানমন্ত্রী রাখতে রাজি আছেন। আমার মনে হয় এখানে কোনো অসুবিধা নেই, কারণ খালেদা জিয়া ম্যাডাম মেবি প্রেসিডেন্ট হয়ে ওনাকে সব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী রাখা যেতে পারে, এবং প্রধানমন্ত্রী রেখে উনার যে বিজ্ঞতা, উনার যে কর্মস্পৃহা, উনি বাংলাদেশকে যদি বিএনপির মতো বা বিভিন্ন সকল রাজনৈতিক দলকে উনার পাশে পায়, আমার মনে হয় আরো অনেক বেশি কাজ করতে পারবেন, উনি আরো বেশি উন্নতি করতে পারবেন। কিন্তু এই কাজগুলো উনি করছেন না বলে হয়তো যেমন জনগণের মধ্যে হতাশা,
তেমন হয়তো আপনি যেটা দেখছেন হয়তো বিএনপির মধ্যে হতাশা, কারণ বিএনপি একটা ভালো জিনিস চাচ্ছে, কিন্তু ডক্টর ইউনূসের মতো একজন অভিজ্ঞ মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ সেই ভালো জিনিসটা গ্রহণ করতে পারছে না। এটাই হয়তো বিএনপির মূল হতাশার কারণ। আপনার দেশে হতাশা বলছেন, কিন্তু এই হতাশাটা জনগণের হতাশার একটা প্রতিফলন। এবং আমি এখনো মনে করি, আমি এখনো আপনার মাধ্যমে আহ্বান জানাতে চাই, বর্তমান সরকার একটা গোল টেবিল করুক, সকল রাজনৈতিক দলকে নিয়ে বসুক। এখন যদি এই মুহূর্তে নির্বাচন হয়, দেখা নির্বাচন হলে 3টা দলের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। একটা হলো জামাত ইসলাম, বিএনপি এবং নতুন যে দলটা হয়েছে, তারা প্রতিযোগিতায় আসবে, তারা ভালো প্রতিযোগিতায় আসবে। যদি জয়লাভ আওয়ামী লীগ করার অংশ নেয়, আওয়ামী লীগ অংশ নিলেও তো ওইটা কোনো বিষয় না, কারণ আওয়ামী লীগ অংশ নিলেও আমার মনে হয় আওয়ামী লীগ প্রার্থী প্রকাশ্যে পাবে না, হয়তো আওয়ামী লীগ কারো না কারো ঘাড়ে হবে। এটা আওয়ামী লীগ হয়তো আসতে পারে, আওয়ামী লীগ কোনো এখন ফ্যাক্টর না। আওয়ামী লীগ নামে কেউ আসলে, নির্বাচন আসলে ভোট পাবে না, নির্বাচন দাঁড়াতে পারে, এটা ভোট পাবে না, পরিষ্কার বলে দিচ্ছি। আমার যে যতটুকু অভিজ্ঞতা আমার আছে ততটুকু বলছি ভোট পাবে না, কিন্তু দাঁড়াতে পারে। আওয়ামী লীগ যদি দাঁড়াতে পারে তো ভালো হবে, তার নির্বাচনে মানে অংশগ্রহণমূলক হবে, কারো কোনো বাদ থাকবে না। যদি আওয়ামী লীগকে যদি দাঁড় করাইতে পারে তাহলে ভালো, কিন্তু বিজয়ের সম্ভাবনা হবে। আপনি যেটা বলছেন যে বিএনপি সম্বন্ধে নেগেটিভ কথা বলছেন, তাহলে তো জামাতের জন্য ভালো ফিল্ড এবং নতুন রাজনৈতিক দলের জন্য ভালো ফিল্ড, তারাও জয়লাভ করতে পারে, তারাও ক্ষমতায় আসতে পারে। এবং জামাতের তো ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি সৃষ্টি হয়েছে, তারা তো এখন 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে, এবং আমার তো মনে হয় 300 আসনে জয়লাভ করতে পারে। আমি তো দেখতেছি কিন্তু আমার কটিয়া দিয়ে যেতে এখন যদি নির্বাচন হয়, জামাতের জয় জয়কার, জামাতের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিশোরগঞ্জ সদরে, হোসেনপুরে যদি হয়, জামাতের জয় জয়কার, কেউ ঠেকাতে পারবে না। কাজে আমি তো দেখতেছি সেটি জামাত কি তো নির্বাচনে জয় পাওয়ার মতো সমর্থন, কি নির্বাচন মানে সরকার গঠনের মতো জয় পাওয়ার মতো ভোট কি জামাত সরকার অর্জন গঠন করতে করার মতো পেরেছে? এটা তো বলতে পারবো না, এটা তো আমি স্পেকুলেট করতে পারবো, আমার তো এটা সম্ভব না, এটা আমরা স্পেকুলেট করতে পারি। জি, কিন্তু জি, আপনার জামাত জামাত স্পেকুলেশনটাই। জামাত একটা সম্ভাবনা সৃষ্টি করতে পেরেছে, জামাত সম্ভাবনা সৃষ্টি করছে। ইতিমধ্যে জামাত সরকারের বিভিন্ন অফিস আদালতে তাদের প্রচুর লোকজন ঢুকিয়ে ফেলেছে, লোকজন আছে, এবং আরো অনেক এবি পার্টির লোকজন আছে। তার মানে তারা এখন অনেক বেশি ক্ষমতাশালী। কাজে নির্বাচনে জয়লাভ করার মতো যে সমস্ত উপাদান দরকার, তার সবগুলো উপাদান এখন জামাতের আছে, জামাতের সম্ভাবনা আছে। কাজে এখানে যদি নির্বাচন হয়, আমাদের তো আপত্তি নাই, জামাত জয়লাভ করুক, বা নতুন পার্টি যেটা হয়েছে তারা জয়লাভ করুক। আর বিএনপি যেটা পরিষ্কার করেছে, যে জন্য বিএনপি আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তারা পরিষ্কার করেছে বিএনপি যদি জয়লাভ করে তাহলে বিএনপি একা ক্ষমতায় যাবে না, তারা জাতীয় বিএনপি সরকার করতে চেয়েছে, জাতীয় কিন্তু সরকার গঠন করবে, এবং সেই জাতীয় সরকারে প্রায় উনারা বলছে প্রায় 30% দরকার পড়লে ছাত্র যুবকদেরকে নমিনেশন দেবে, মনোনয়ন দেবে, এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সামনে নিয়ে আসবে। তারপরেও যেটা আমি ওনার ভাষায় বুঝতে পারি, কথায় বুঝতে পারি, যেহেতু উনি বাংলাদেশে এখনো আসতেছেন না, বা ম্যাডামও চুপ করে আছেন, এখানে মনে হয় একটা উনি শূন্যস্থান তৈরি করে রেখেছেন। উনি প্রধানমন্ত্রীর পদের জন্য একটা শূন্য স্থান তৈরি করে রেখেছেন, যেটা কিন্তু আপনি হয়তো যেটি একটু আগে বললেন যে সেই প্রধানমন্ত্রীর পদটি ডক্টর ইউনূসকে ছেড়ে দিতে হয়তো পারে, হয়তো, কিন্তু আমি হয়তো আপনি আমি তো বলছি পারে বলছি না, আমি বলছি সেরকম একটা পরিষ্কার অবস্থা তৈরি করে ফেলেছেন অলরেডি, সেই জি, শূন্যস্থানটা তৈরি করে ফেলেছেন। এখন যদি ইউনূস সাহেব যদি মনে করেন উনি আসবেন, আমার মনে হয় উনি আসতে পারেন। কাজেই কিন্তু নির্ধারা আপনি একটু চলবে। আগে বলছিলেন যে ডক্টর ইউনূস তার যে এই 7-8 মাসের সরকার পরিচালনা, সেখানে তো কোনো রকমের দক্ষতার পরিচয় দিতে পারেননি। আপনি নিজেই বলছিলেন যে এই আমি কথাটা রোহিঙ্গা আপনি বুঝেন ক্যাম্পে নাই। গিয়ে যে না, আমি আমি কথাটা কি বলেছি, আমি কি বলেছি, উনি উনি দশ চক্রে ভগবান ভূত, উনি কি বলছে, উনি বলছে, আমি বলছি খারাপ অ্যাসোসিয়েশনের মধ্যে আছেন উনি, ওনার চারপাশে কোনো দক্ষ লোক নাই। উনি নিজেও হতাশা করে রয়টার্সে বলেছেন তার কথা কেউ শুনে না, তার কথা কেউ শুনে না, উনি যাদেরকে নিয়ে চলছেন তারা তাদের কথা শুনে না। ওনার বাসের চেয়ে কঞ্চি বড়। আপনি ওনার যে প্রেস সেক্রেটারি দেখছেন, প্রেস সেক্রেটারি যে প্রতিদিন কথাবার্তা বলে, আপনারা যে কথাবার্তাকে শুনেন দেখছেন, মানে সেই প্রধান উপদেষ্টা। ওকে তো মাঝে মাঝে থাপ্পড় দিতে ইচ্ছে করে জনগণের, জনগণ তাকে চাইছে, তাকে তো ধরো এমন কথাবার্তা বলে যেন সেরকম, মানে একটা ঘাট তেরা করে বাঁকা করে, ওদের মাফলা গলায় নিয়ে বসতো, এখন ঘাট তেরা করে বসে, তেরা করে কথা বলবে, ঘাট তেরা করে কথা বলে। আরে বাবু তুমি তার প্রেস সেক্রেটারি, উনি যেটা বলে সেটা বলবা, সে নিজের থেকে বলে। এই কাজে উনি তো অসহায় হয়ে গেছেন। এই প্রেস সেক্রেটারি তো এপি অফিস থেকে বসে এই আন্দোলনের ইন্ধন যুগাইছে, এটা তো প্রকাশ, সজীব দিয়ে প্রকাশ হয়েছে। কাজে সে তো
সে তো হইলো এখন ইউনূস সাহেবের মাস্টার। ইউনূস সাহেব তার কথায় চলবে। কাজে ইউনূস সাহেব এখন ভুল জায়গায় পড়ে গেছে। ইউনূস সাহেবকে আমাদের মুক্ত করতে হবে। ইউনূস সাহেবকে জায়গায় নিয়ে আসতে হবে। কাজে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে, আমার মনে হয় তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশটাকে 5 বছর উনার অধীনে শাসন করার সুযোগ দিবে, যাতে দেশটাকে উনি জায়গায় নিয়ে আসতে পারে। কারণ এখন একমাত্র সারা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব হলো জনাব অধ্যাপক ইউনূস সাহেব। এখনো মানুষের আশার একমাত্র অবলম্বন জনাব ইউনূস সাহেব, এবং তারেক সাহেব সেই ত্যাগ স্বীকার করতে রাজি আছে, সেটা ওনার কথাবার্তা প্রমাণ হয়েছে। কাজে আমরা মনে করি তারেক সাহেবের আরেকটি কথা নিয়ে একটু আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে যে উনি দুদিন আগেই একটি অভিযোগ করেছেন যে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে। বিএনপির বিরুদ্ধে তাহলে মিডিয়া ট্রায়াল কে করছে? এখন তো আওয়ামী লীগ দেশেই নাই, একদমই দৃশ্যপটের আড়ালে। তাহলে মিডিয়া ট্রায়ালটা বিএনপির বিরুদ্ধে কে কেন করছে? এটা তো স্বাভাবিক, এটা বুঝতে পারি। আপনি প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, আওয়ামী লীগ নাই, তারা আওয়ামী লীগ করে না। না, কে আছে? আপনি আছেন, আপনি করতেছেন। এই আপনি মিডিয়া আপনিটা কে? আপনি আপনি মিস্টার এই মিডিয়াগুলি তো আমরা দেখেছি 5ই আগস্টের পরে প্রত্যেকটি আপনারা যে মিডিয়া মিডিয়াগুলো আছেন, আপনারা যে মিডিয়াগুলো এখন আছে, সেই মিডিয়ায় আপনারা এখন বিএনপি লোক চাঁদা তুলে এটা দেখেন, জামাতের লোক চাঁদা তুলে এটা দেখেন না। তো এই মিডিয়াগুলিতে তো এখন বিএনপির লোকজনই আছে। আপনি বিএনপি লোক চাঁদা তুলে এটা লেখেন পত্রিকায়, আপনি বলেন না, আমি আপনাকে বলছি, আপনি তো মিডিয়ার লোক বলছি। কিন্তু এই যে কদিন আগে যে পার্টি হলো, এই যে কোটি টাকার ইফতার পার্টি হলো, ওটা কোথেকে আসলো? ইফতার আপনি সেটা তুলছেন? বলেন না। কাজে মিডিয়া মানে আপনি এই বর্তমান সরকার থেকে নিয়ে সবাই, আপনারা সবাই বিএনপির বিরুদ্ধে সবাই লেগেছেন, ঠিক এবং ঠিক লেগেছেন বলে একদম আপনি ঠিক কথা বলেছেন। তবে এর মধ্যে আমি একটু মিডিয়ার বিষয়টি ব্যাখ্যা করি। 5ই আগস্টের পর একেবারে 90% মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, বড় সহ ছোট মাঝারি সবগুলি মিডিয়ার 90%-এর প্রশাসনিক দখল বিএনপির হাতে গেছে। একদম যদি আপনি বলেন তাহলে এই অনুষ্ঠানে হয়তো নাম ধরে ধরে আমি আপনাকে বলবো না, কিন্তু আমি নাম ধরে ধরে বলবো যে কিভাবে বিএনপির লোকজন দখল করেছে, বিএনপির নামে নেতাদের, শীর্ষ নেতাদের নামে দখল হয়েছে এইগুলি। তো বিএনপির লোকজনই যদি ওই মিডিয়াগুলি নিয়ন্ত্রণ করে আর তাদের হাত ধরেই যদি মিডিয়া ট্রায়াল হয়, তাহলে আসলে বিএনপি কার প্রতি ব্লেম করছে? নিজেদেরকে কি, নাকি এটি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দলের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন? ভাইয়া আপনি বলি, যারা দখল করেছে তারা তো আপনাদের মিডিয়ারই লোক, এবং তারা যে বহুরূপী এটা তো বুঝতে পারছেন। তারা কিন্তু বিএনপির শীর্ষ নেতাদের করেছে। বিএনপির লোক তারা দখল করেছে নট ফর দ্য পারপাস অফ বিএনপি, তারা বিএনপির পারপাস সার্ভ করার জন্য তো না। তারা কি মনে করেন তাদের যে মিডিয়াতে এখন বসে আছে সেখানে বিএনপির কোন লোকের পক্ষে কথা বললে টিকতে পারবে? যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দিই, এখানে বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছে তাহের সাহেব, এবং সেখানে আছে মঞ্জুর। এখন মঞ্জুর, তাহের সাহেবের কোনো ক্ষমতা নাই। তাহের সাহেব কিরণক, তাহের সাহেব বিএনপি মাইন্ডেড, মঞ্জুর কি মাইন্ডেড? সেটা জামাতের, সে জামাতের লোক মঞ্জুর। তো দীর্ঘ এই আলোচনায় আপনি যে আপনার বক্তব্য দিলেন, তাতে একটি কথাই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ দেশে নেই, আরেকটি বড় দল বিএনপি, তার একটি বড় প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে যারা বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাইছে না। তো সেটি একটি, তো বিএনপির দিক থেকে নিজেদের একটি কৌশল থাকবেই যে কিভাবে এই বড় শক্তিকে তারা মোকাবেলা করবে। সেটিকেই আমি আসলে বলতে চাইছিলাম যে বিএনপি শুরুর দিকে যে এরকম আশাটি ছিল যে নিশ্চয়ই একটি দ্রুত নির্বাচন হবে, নিশ্চয়ই জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা যাবে, সেটি যেই দলই হোক, জামাতে ইসলামী হোক, বিএনপি হোক, সেই দলের কাছে যাবে। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে বিএনপি যে একটি শক্ত প্রতিপক্ষ দাঁড়িয়েছে, যারা বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য কাজ করছে, এবং একইভাবে নির্বাচন, আপনি যেটি বললেন যে তারা নির্বাচনও দিতে চাইছে না। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আগামীতে আবারও আপনাকে অন্য কোনো ইস্যুতে পাবো বলে আশা রাখি। আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা টাইমসের এই টক শো মিঠে করা দেখার জন্য। মিঠে করা প্রচার হয় সপ্তাহের 5 দিন রবিবার থেকে বৃহস্পতিবার প্রতি রাত 10টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।